গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন, তুমি যদি সমালোচনার বাইরে থাকতে চাও তাহলে তুমি কিছু দেখবে না, শুনবে না এবং কিছু বলতেও পারবে না। স্বপ্নের দরজায় তোমাকে খিল তুলে দিতে হবে। কিন্তু আরেকটি উপায় আছে, আপনি কিন্তু সবার কাছে সমালোচনার পাত্র না হয়েও অনেকটা পথ এগিয়ে যেতে পারেন। সেটি হলো বই পড়া। বই অসীম জ্ঞানের ভাণ্ডার। এক একটি বই মানে আপনি বিভিন্ন সময়ের এক একজন বিশিষ্ট মানুষের সঙ্গে যোগাযোগ করছেন, তাদের অভিজ্ঞতা নিজের মধ্যে ধারণ করছেন। অর্থাৎ যিনি জ্ঞানী, যিনি অনেক কিছু জানেন, তিনি খুব সহজেই অন্যের সমালোচনাকে পাত্তা না দিয়ে বা তাদের সমালোচনাকে যৌক্তিকভাবে বিন্যাস করে অনেকটা পথ সামনের দিকে এগিয়ে যেতে পারেন। বই ভালোবাসি তোমারে নেক্সাস টেলিভিশনের এই আয়োজনে আমি অরুণ কুমার বিশ্বাস, ডিটেকটিভ রাইটার, আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আমাদের সঙ্গে সহযোগিতায় রয়েছে নিউট্রিলাইফ এবং pbs.com.bd। বই ভালোবাসি তোমারে আমাদের আজকের অনুষ্ঠানে আমরা পেয়েছি পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখক, চিত্রকর, পর্যটক এবং একজন বিশেষ সম্পাদকও বটে, ভ্রমণ পত্রিকা সম্পাদনা করছেন দীর্ঘদিন। দাদাকে পেয়ে আজকে আসলে আমরা অত্যন্ত ভালোবাসার সাগরে হাবুডুবু খাচ্ছি বলতে গেলে। দাদা ভালো আছেন? আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলি, এই যে বলেন বই ভালোবাসি তোমাকে, এটা যদি মানুষের মনের ভেতরে ঢুকিয়ে দিতে পারে, সকলের মনের ভেতরে, তাহলে পৃথিবীর ছবিটাই অন্যরকম হয়ে যায়। ডেফিনেটলি আমরা সেই চেষ্টাই করছি দাদা। বই মানে কি, একজন মানুষ তার সারা জীবনের লাঠি ঠুকে ঠুকে পথ চলার যে যাবতীয় অভিজ্ঞতা, ব্যথা বেদনা, স্বপ্নভঙ্গ সমস্ত একটা বইয়ের মধ্যে লিখে যান। সেই বই লিখে তিনি একসময় প্রকৃতির নিয়মে, জীবনের নিয়মে পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু তার লেখাগুলো থেকে যায়। এই ছাপানো অক্ষরগুলো যদি মানুষ পরে, যেমন আমরা পূজা করি, তর্পণ করি, সেইভাবে যদি ওই অক্ষরগুলোকে নিয়ে আমরা জীবনযাপন করতে পারি, তাহলে মানুষের চেহারাই অন্যরকম হয়ে যায়। একদম, কারণ আপনি যদি বলছেন ওয়ার্শিপ, বই পড়া অনেকটা কিন্তু সেরকমই, আত্মস্থ করতে হয়। আমার প্রথম জানতে চাওয়া যে আপনি শিশু সাহিত্য ছোটদের জন্য লিখছেন, এই কথাটা আমার ভালো লেগেছে, ছোটদের জন্য লেখা। তার কারণ খুব সহজ, আমার নিজের মধ্যেই একটা শিশু আজও আছে। আমি সেই শিশুর সঙ্গে কথা বলি, আমার সুখ দুঃখ বিনিময় করি, আমার মন খারাপ, আমার ভালো লাগা, আমার স্বপ্ন, আমার স্মৃতি, সব একেবারে শৈশবের সঙ্গে জড়ানো। আর এই যে আমার নিজের মধ্যে একটা শিশুর সঙ্গে আমি যে এত কথা বলি, সেটাই তখন মনে হয় যে এটা আরও অন্যান্য ছোটদের যদি শোনানো যায় কেমন হয়। কিন্তু লিখবার সময় যে এত সচেতন হয়ে লিখি তা নয়, কিন্তু হয়তো ভেতরে ভেতরে আমার এইরকম একটা ভেতরের শিশুটা বেরিয়ে আসে। এই একটা হতে পারে। আসলে আমি শিশু সাহিত্য কথাটাতেই খুব বিশ্বাস করি না। শিশু সাহিত্য বলে সত্যি কিছু হয় না, কেননা যা প্রকৃত সার্থক সাহিত্য তা সব শিশুদের জন্যই এবং বড়দের জন্য, কিন্তু বড়দের জন্য লেখা সব সার্থক সৃষ্টি ছোটদের জন্য নয়। রাইট। কিন্তু একটা লেখা সার্থক হয়েছে সৃষ্টিটা, সেটা শুধু ছোটরাই পড়ে, বড়রা পড়ে না, এটা হতে পারে না কখনো। তা যদি হয় তাহলে জানবেন যে লেখাটা সার্থক হয়নি, অর্থাৎ সেটা একটা নির্দিষ্ট বৃত্তের মধ্যে আবদ্ধ থেকে গেল। ঠিক তাই। আমরা একটা বই, জিপসি রাত, বইটি কাভারটা একটু আমি দেখিয়ে নিই। নামটা কিন্তু আমার কাছে একটু অন্যরকম লেগেছে। হ্যাঁ, এটা আসলে রোমানিয়ার জিপসিরা, এর যে নায়ক, সে পৃথিবীর জিপসিদের নিয়ে গবেষণা করছিল। করতে করতে রাশিয়া হয়ে হাঙ্গেরি, সব জায়গায় নানা জায়গায় গেছে। সেখানে একটি রোমানিয়া মেয়ের সঙ্গে তার আলাপ হয়। তার দিদি একটা জিপসি পরিবারের সঙ্গে বিয়ে করে এবং সে জিপসির অনেক কথা তাকে বলে। এইসব নিয়ে অনেক কাণ্ডকারখানা আছে বইটার মধ্যে। তো সেইটা নিয়ে একটা উপন্যাস, এটা কিন্তু শিশু সাহিত্য নয়, বড়দের একটা উপন্যাস। এটা ধারাবাহিক বেরিয়েছিল, তারপরে এই আনন্দ পাবলিশার্স বই করে। ওটাও তাই, জলে ভাসা জীবন, ওটাও উপন্যাস। একটু সিরিয়াস টাইপ মনে হচ্ছে নাকি? আমার সব লেখাই ভাবনা চিন্তা। আমি একটা গল্প বলার জন্য, কাহিনী বলবার জন্য কিছু লিখি না, বা একটা উপন্যাস লিখে দিই, এরকম নয়। আমি 5-7-10 বছর পর একটা বই লিখি, সময় লাগে আমার লিখতে। তো এটাতে দুটো উপন্যাস আছে, জলে ভাসা জীবন আর অসৎ গাছের চারা নিয়ে এই তৃতীয় চতুর্থ উপন্যাস। এটা দ্বিতীয় উপন্যাস, কিন্তু আসলে আমার উপন্যাসের সাধনা বলুন, যাই বলুন, সেটা হচ্ছে বিষাদ গাথা। এই বিষাদ গাথার গল্পটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি ঠিক 15 বছর হিসেব করেছি, 15 বছর ধরে আমি মনে মনে এই উপন্যাসটা লিখি, যখনই সময় পেয়ে লিখি। কিন্তু আমি এত ব্যস্ত জীবন, আমার এত ব্যস্ততা, আর মুহূর্ত পাওয়া যায় না যে একটা লিখবো বসে কিছু। লেখাটাকে ভুলেই গিয়েছি, কিন্তু এই লেখাটা মনের মধ্যে রয়েছে।
তারপরে আমি ওই ইউনফ্রাউতে অনেকগুলো পিক একসঙ্গে স্ক্যান করতে গিয়ে এই প্যান করতে গিয়ে খুব জোরে সেই লক্ষ বছরের যে গ্লেসিয়ার 10,000 ফিট হাইটে পড়ে গেলাম। তখন ক্যামেরাটা বাঁচাবার জন্যে এই বাঁদিকে আমি সবসময় ভরটা নিই। সন্ধ্যেবেলা বাবাটা আর কি আপনার তালের মতো হয়ে গেছে, ফুলে গেছেন। এবং সেই হোটেল থেকে অ্যাম্বুলেন্স আনা হলো, আমি রাজি হলাম না যেতে, কারণ আমার এখনো 3 দিনের কাজ বাকি আছে, এখন আমি যাবো না। তো যাই হোক, সেসব করে এনে যখন হুইল চেয়ারে কলকাতায় পৌঁছালাম, এসে পৌঁছে ফোন করা হলো ডাক্তারদের। একজন হচ্ছেন NRS হসপিটালের নিউরোলজির প্রফেসর অ্যান্ড ডিপার্টমেন্টাল হেড, আরেকজন হচ্ছেন এই বেলভিউ ক্লিনিকের নিউরো সার্জন। দুজনেই আমার বন্ধু স্থানীয়। ফোন করতেই তারা চলে এলেন বাড়িতে। প্রথমত আমাকে যাতে করে বলাবলি করলেন, বলে আপনি আর নাড়াচাড়া দেবেন না, 3 মাস নাড়াচাড়া করতে পারবেন না, একদম বিছানায় থাকতে হবে সবসময়। ওই সময় আমি ওই বিষাদ ঘাতায়, যেটা লিখতে পারছিলাম না, একটা স্পাইরাল পাতলা ডায়েরিতে চিত হয়ে শুয়ে লিখতাম। বই পড়ার যে চর্চা, এটা আসলে আমাদের কতটা দরকার এবং অবশ্যই দরকার, কিভাবে তৈরি করা যায়? আপনি তো সারা বিশ্ব মোটামুটি ঘুরে ফিরে দেখেছেন, আদিবাসীদের সঙ্গে আপনার কখনো কোনো দেখা হয়েছে? অনেক ভালোবাসি আমি আদিবাসীদের, আমি এই জন্যই আমি ইন্টারেস্ট দেখালাম। আদিবাসীদের ভালোবাসি। আরেকটা হচ্ছে, যেসব দেশের মানুষ এখনো অল্প হলেও তাদের ঐতিহ্যের সঙ্গে নারীর যোগটা আছে, ছিঁড়ে কেটে দেয়নি, সেই সব মানুষকে ভালোবাসি। এবং ইউরোপে আমি দেখেছি ওই গরিব দেশ যেগুলো, রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, ওইসব দেশ আমি ভালোবাসি। এস্কিমারা দেখি জিন্সের প্যান্ট পরছে, ওদের যেমন তোমাদের শীতের সময় তোমরা কি জিন্সের প্যান্ট পরো, সেটা নিয়ে এলো একটা এসে ব্রাউন বিয়ারের চামড়ার তৈরি, সেটা নিয়ে এলো। যতটা থাকলে আনন্দ হয় ততটা নেই। যেমন এই বার্লিনে নেমে জিজ্ঞেস করলাম যে আমি এখানে যারা ফোক ডান্স, ফোক সং, ফোক কালচার নিয়ে যে সেইটা একটু দেখতে চাই, বলে ইউ আর 200 years late। কেন? হ্যাঁ, বলি এসব এখন কোথায়, নট ইন্টারেস্টেড। দ্য নিউ জেনারেশন শুনে মাথায় খাওয়ায় না। একবার তো মনে আছে, বুকারেস্ট থেকে 250 কিলোমিটার দূরে একটা জিপসি পাড়ায়, জিপসিদের বিয়ে হচ্ছে, সেখানে ট্যাক্সি করে চলে গেলাম ছবি তুলতে। সাথে আপনার ক্যামেরা দেখে আসলেন সেখানে বিয়ে, ছোট ক্যামেরা। এই ক্যামেরা আমাকে আমার বন্ধু বুদ্ধদেব দাশগুপ্ত, খুব বড় চিত্র পরিচালক ছিলেন, উনি বললেন যে আমাদের এই ক্যামেরা নিয়ে যেও না, এগুলো হচ্ছে টয় ক্যামেরা, ওই বড়লোকের বাড়ির বাচ্চাদের 1 বছরের জন্মদিন, 2 বছরের জন্মদিন হয়, তখন সমস্ত তোলে, এগুলো সব ধুলো ঝাড় দেওয়ার মতো তুলে নেয় দৃশ্যগুলো, ওটা কিছু নয়। তাহলে আমি বড় ক্যামেরা বইতে পারি না, আর ক্যামেরা কী করে চালাতে হয় তা জানি না। এই গৌতম ঘোষ আমাকে অনেকবার বলেছে, আমি তোমাকে ক্যামেরা দিচ্ছি, তুমি নিয়ে যাবে। আমি নাই, পারবো না, ও অপারেশন জানি না, আর ভাড়ও বইতে পারবো না। তো ফলে আমি ওই ছোট্ট একটা ক্যামেরা নিয়েই ছবি তুলি। আলাস্কাও তো তাই করেছি। আফ্রিকার যেসব দেশে আমি গেছি, শেষ গেলাম তো রোয়ান্ডার জঙ্গলে পাহাড়ি গরিলার ছবি তুলতে। আর রুয়ান্ডার জেনোসাইড নিয়ে আমি পড়ছিলাম, আমি খুব ইন্টারেস্টেড এই রুয়ান্ডার ব্যাপারে। তো সাংঘাতিক ব্যাপার, মানে এটা মানে রাইট নাও আমি পড়ছি, এইজন্য রুয়ান্ডার ব্যাপারে বই আছে গরিলার চোখ আছে। সেই বইটা আবার ঘটনাচক্রে কি বলে এটাকে, সাহিত্য একাডেমি পুরস্কার পেয়ে গেল। হ্যাঁ, তো তাতে এই যে বিরোধ বলছেন না দুই সম্প্রদায়, ওরে বাপরে, তার ঘটনাটা একটুখানি ছোটদের জন্য যতটুকু বলা যায়। আর আমি ছোটদের লেখাতে একটা বিশ্বাস করি কি, দুধের বদলে পিটুলি গোলা খাওয়ানো হয় বাচ্চাদের দুধ না পেলে, আমি ছোটদের দুধের বদলে পিটুলি গোলা খাওয়ানোতে বিশ্বাস করি না। আমাদের অনেক লেখক আছে, ওমা দেখেছো কি করে দেখাতে চান, তাই তো? না, যেমনটা তাই না, যতটা দেখাতে পারি। কিন্তু আমার যে ব্যথা লেগেছে সেটা একটা শিশুকে চিরকাল তার মধ্যে আড়াল করে রাখবো কেন, সে একটু জানো, অভিজ্ঞতা হোক। হ্যাঁ, এবং তাদের মতো করে বলতে হবে। যেমন এখানে একটা লোকের একটা ওই জঙ্গলের মধ্যে একটা গরিলার সঙ্গে আমার দেখা হলো, বুঝেছেন তো? সে কীভাবে দেখা হলো, মহিষ খেপে গেলে সাংঘাতিক হয়। তো মহিষের দল যাচ্ছে, সামনে যাচ্ছে, হঠাৎ কিছু আমাকে পাজে করে তুলে নিয়ে চলে গেল কোথায়। আমি বুঝলাম যে লোম ফোম ভর্তি গরিলাই ধরেছে আমাকে, মানে বাঁচার সম্ভাবনাই কম। তো অনেক দূর গিয়ে নিয়ে যেখানে ছাড়লো, সেখানে তাকিয়ে মনে হলো আপনাকে ধরে নিয়ে গেল গরিলা। হ্যাঁ, তারপরে ছেড়ে দিল কিছু না করে। ভাবছি কি গরিলা, কুকটা দেখে মনে হচ্ছে গরিলা নয়, মানুষের মতো লাগছে, কিন্তু লোমে ভর্তি সারা। তারপর এসে আমার বন্ধুত্ব হয়ে গেল কি করে, হতে হতে জানা গেল ওই যেটা আপনি বলছেন মারাত্মক দাঙ্গা, ওইখানে ওদের বাড়িতে সব ঢুকে ওরা, তখন ওর নাম নিয়ে নিয়ে যেত ঠিকানা, এবং কুচু কাটা করতো, কুচি কুচি করে কাটছে যখন, তখন ওর বোন আর ও লুকিয়েছিল টেবিলের তলায়, আর খাটিয়ার তলায়।
সেখান থেকে রোমহর্ষকে মৃত্যু সব পরিবারে বাবা মা আত্মীয় স্বজনকে কাটছে দেখেছে, না বোনকেও কেটেছে। ছেলেটা তখন বাচ্চা, সে দেখে তার বুঝতে পারছি এরকম চোখের সামনে দেখে মানুষের কী অবস্থা। এইভাবে চলে গেছে, বেরিয়ে এসে যে ছুটতে আরম্ভ করেছে, ছুটতে এই রোয়ান্ডার জঙ্গলে এসে ঢুকেছিল। সেখানে অনেক দিন লুকিয়েছিল, পালিয়েছিল, এবং পরে একটা গরিলা ওকে আদর করে বুকে টেনে, একটা গরিলা মা, তার কাছেও বড় হয়, বড় হয়েও গরিলার মতো স্বভাব চরিত্র, পুরো গল্পের মতো শোনায়। হ্যাঁ, এইভাবে আমি এনেছি। ওকে মেরেছিল তো, তারপরে যখন চলে আসছি ওই শহরে ফিরবো, তখন ও একটা জিনিস আমাকে দিয়ে বললো, এটাকে কি বলে জানেন তো, যে মাথায় নিয়ে ঘোরে ওরা, মানে বিয়ের সময় এতে আপনি যত কিছু জমাবেন বিয়ের সময় মেয়েকে দেওয়া হবে, কি যেন বলে, সুন্দর নাম আছে ওটার। সেইটা দিয়ে বললো, তুমি যদি অমুক গ্রামে অমুককে খুঁজে পাও তাহলে তুমি তাকে দিও, মানে ওর সেই দিদি। বুঝতে পারছেন, গল্পটা ছোটদেরই গল্প হলো, ছোটদের গল্প হলো, আবার ওই মারাত্মক দুঃখের কথা রইল। হ্যাঁ, জাতিগত যে দ্বন্দ্ব সংঘাত সেগুলো রইল, আবার পাহাড়ি গরিলার গরিলার চোখ, উপন্যাসের নাম গরিলার চোখ। ছোটদের নিয়ে আপনার এই যে চিন্তা, এই যে লেখালেখি, এটা তো আপনাকে অনেক আনন্দিত করে। আনন্দিত মানে কি, এটা একটা দায়িত্ব, তার কারণ ছোটরাই ভবিষ্যৎ পৃথিবী চালাবে। আমার মনে এরকম একটা দূর বাসনা আছে, স্বপ্ন আছে, যে ছোটদের সঙ্গে কথা বলে তাদের মধ্যে যদি ভালোবাসা চালিয়ে দিতে পারি, তাদের ভয় যদি ভাঙিয়ে দিতে পারি, তাদের যদি স্বপ্ন দেখাতে পারি, তাহলে এরাই পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্ম এবং শাসক। বই পড়ার যে চর্চা, এটা আসলে আমাদের কতটা দরকার, এবং অবশ্যই দরকার, কিভাবে তৈরি করা যায়? আমি বিশ্বাস করি সব মানুষের পক্ষে যদি সম্ভব হয়, পৃথিবীটা দেখে বেড়ানো আর বই পড়া, এই দুটোই মানুষের জীবনে বড্ড দরকার, খুব দরকার। বুঝতে পেরেছি, কেন প্রকৃতি, বন্য প্রাণী, পশু পাখি, এসব আমরা যত দেখবো, যত ভালোবাসবো, তত ভালো, আমার নিজের পক্ষেও তত ভালো। আর বই পড়াতে হচ্ছে একজন মানুষ তার সারা জীবনের অভিজ্ঞতার কথা রেখে যেতে পারে পরবর্তী প্রজন্মের জন্য, লিখে গেছেন বইয়ের মধ্যে। আমি খুব সহজেই শুধু সেইটা পড়লেই ওটা জানতে পারবো, এর সুযোগ কারো ছাড়া উচিত নয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বই পড়া সেভাবে ছড়াচ্ছে না। দাদা, এটি আপনাকে আমাদের তরফ থেকে শ্রদ্ধার্ঘ্যমূলক একটি বই, আশা করি যদি সময় পান তাহলে পড়বেন। ব্রাউন পেপার, পাঞ্জলি থেকে বেরিয়েছে, ডিটেকটিভ বই। সময়, আমি জানি আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ, সময় পেলে হয়তো পড়বেন। অনেক ধন্যবাদ। বই পাওয়া সবসময় আনন্দের। কালীয় কলম পুরস্কার পেয়েছে কামরুন্নাহার দীপা। 3 বছর ধরে তবে এই 5টা গল্প আমি লিখছি। সাহিত্য পত্রিকা কালীয় কলম প্রতি বছর তরুণদের বিভিন্ন শাখায় পুরস্কৃত করে থাকেন, তাদেরকে সাহিত্যের প্রতি আরও বেশি উদ্বুদ্ধ করবার জন্য। এবারে কথা সাহিত্যে কালীয় কলম পুরস্কার পেয়েছে কামরুন্নাহার দীপা। চলুন বইবন্ধু মনি হায়দারের সঙ্গে তাদের কথোপকথন আমরা এবারে জেনে আসি। এই বইটির কারণে, ভাতের কেচ্ছা, এই বইটির কারণে তুমি কালীয় কলম পুরস্কার পেয়েছো, তো তোমার আসলে কেমন লাগছে, তোমার প্রতিক্রিয়া কি, তোমার অনুভূতিটা কি? পুরস্কার পেয়ে তো আসলে খুবই ভালো লাগছে। আমি যখন বই জমা দিয়েছি, মানে আমি চিন্তাও করিনি যে আমি ঠিক বই পুরস্কার পাবো। ছোট গল্প কিংবা উপন্যাস, দুটোর মধ্যে কোনটা পছন্দ হয়? আমার উপন্যাস পড়তেও যেমন ভালো লাগে, লিখতেও ভালো লাগে। ভাতের কেচ্ছার গল্পগুলো আসলে আমি ওই সময়, উপন্যাস আমার দুটো কাজ চলতেছে, প্রায় 4 বছর ধরে আমি লিখতেছি। ওই সময় আমার ছোটো বেবিটা হলো, ওকে নিয়ে এত ব্যস্ত হয়ে গেলাম যে উপন্যাস লেখার জন্য যে ধারাবাহিকতা দরকার, ওইটা আমার মাথায় ঠিক আসছিল না। তো গল্পগুলো হয় কি, 2-4 বইটাকে লিখে একটা গল্প শেষ করে ফেলা যায়। ওখান থেকেই 3 বছর ধরে তবে এই 5টা গল্প আমি লিখছি। এই নদীটা কেন্দ্র করে উপন্যাস লিখতে তোমার ইচ্ছে হলো কেন? এই নদীটা মানে আমার পুরো শৈশব জুড়ে, মানে আমি আমার শৈশবের দিকে তাকালে আমি নদীটাকে সবসময় দেখতে পাই। আমার এই উপন্যাসটাতে আছে। আমার এক দাদি ছিলেন, ওনার বয়স 60-65 হবে। ওনার মা 90 বছর বয়স্ক এসছেন, তো নদীতে গোসল করাচ্ছে, কিন্তু ওনার ওই 65 বছর মেয়েকেও ডোলে ডোলে গোসল করাই দিচ্ছেন। আচ্ছা, মানে এই স্মৃতিটা আমার এখনো মনের মধ্যে ভাসে, যে নদীতে না গেলে হয়তো এই জিনিসটা আমার মাথায় কখনো গাঁথতো না। তুমি শিশুদের জন্য লিখতে উদ্বুদ্ধ কেন হলে? আমি ছোটদের লেখা এখনো খুব মুগ্ধ হয়ে পড়ি, মানে আমার খুব ভালো লাগে। আমার মনে হয় যে বাচ্চাদের জন্য একটা লেখাটা যত জরুরি, একটা বাচ্চা পড়ে যেমন মুগ্ধ হয়ে বলে যে আপনার লেখাটা ভালো হয়েছে। পিকিন, এটা হয়েছে এই তো 24-এর বইমেলায়, এটাও ছোটদের উপন্যাস। এর কাহিনীটা মানে এত সুন্দর, আমার নিজেরই খুব ভালো লাগে। অ্যাক্সিডেন্ট করে ওর মা মারা গেছে, বাবা পুরো পিকিনের মা, পিকিনের বাবাও একদম পক্ষাঘাতগ্রস্ত, আছে শুধু দাদি।
মানে ওদের চিকিৎসা করাতে যে ঢাকার গাড়ি বাড়ি যাচ্ছিল সব কিছু শেষ করে ও গ্রামে ফিরে যায় দাদির সাথে অসুস্থ বাবাকে নিয়ে। তারপরেও পিক্কিন এই জিনিসটা দেখায় যে যে কোনো পরিস্থিতিতে মানে বড়দের সাথে সাথে তারাও যদি একটু ধৈর্য ধরে, একটু পরিস্থিতির সাথে এগিয়ে যায়, তাহলে হয়তো এক সময় খারাপ সময় কেটে ভালো সময় আসে মানুষের জীবনে। আর আরেকটা ইচ্ছা, আমি কাজটা শুরু করছি, খানিকটা লেখা শুরু করিনি কিন্তু পড়াশোনা করতেছি। আমি যেহেতু মেহেরপুরের মেয়ে, আর মুজিবনগরের সাথে তো স্বাধীনতার মানে খুব ভালো একটা ইতিহাস জড়িত। আমি একদম ওই সময়কার মুজিবনগর প্লাস আমাদের গ্রামে ওই সময় যে প্রাদেশিক সদস্য ছিল পাকিস্তান আমলে মোহাম্মদ নুরুল হক সাহেব, উনি একদম আমাদের গ্রামের মানুষ। মুজিবনগরে যে হবে এর বৈঠকটা আমাদের গ্রামে হয়েছিল। সাইকেল চালায় কামরুজ্জামান সাহেব, যে নুরুল হক সাহেব আনোয়ারুল ইসলাম সাহেবের সাথে মিটিং করে, মানে এগুলো তো খুব গোপন ব্যাপার। ওনারা এখন আমাকে একটু বলছে যে এই ব্যাপার তুমি যদি লিখতে চাও তো আমাদের কাছে যেসব নথি আছে তোমাকে, মানে তুমি এটা নিয়ে উপন্যাস লিখতে চাও? উপন্যাস লেখার আমার ইচ্ছা আছে এবং এটা নিয়ে কাজও শুরু করছি। এখন বই পড়াটা অনেকটা কমে গেছে, আসলে এটা কি সত্যি এবং কেন আমরা বই পড়ছি না, তোমার কি মনে হয়? আমার কাছে মনে হয় বই পড়াটা মাঝে যে একটা কমে যাওয়ার ফ্লো ছিল এটা বাড়তেছে। বই পড়তেছে এখন মানুষ, হয়তো কাগজে বই পড়তেছে না, প্রিন্টেড বই পড়তেছে না, অনেকে পিডিএফও পড়তেছে। যেহেতু এখন সবই স্মার্ট যুগ কিংবা ডিজিটাল যুগ, সবার হাতে হাতে স্মার্টফোন, ওইটা পড়াটাও হতো ওর জন্য সুবিধা। তো আমার মনে হয় যে তাকে বই পড়তে হলে যে প্রিন্টেড বইই পড়তে হবে এরকম না, অভ্যাসটা গড়ে উঠুক না। সে যদি পিডিএফ পড়েই অভ্যাস গড়ে তোলে তো তুলুক, একসময় আমার মনে হয় তারা প্রিন্টেড বইয়ের কাছেও ফিরবে। অলোকেশ রয় ডিটেকটিভ, এপার বাংলার একজন নতুন ধারার গোয়েন্দা। আমরা জানি তিনি মগজাস্ত্রের মাধ্যমে বিভিন্ন সন্ধান কার্যক্রম পরিচালনা করে থাকেন। তার দুজন সহযোগী রয়েছে, আর্কিটেক্ট উর্বি বোস এবং আমাদের ক্রাইম রিপোর্টার আসিফ ইমরুল। তারা তিনজন মিলে এই যে টিম, তারা যে কোনো কেস যখন হাতে নেন তারা অত্যন্ত সুন্দরভাবে এবং যৌক্তিক বিন্যাসের মাধ্যমে কিন্তু অপরাধীকে খুঁজে ফেরেন। এখানে একটা বিষয় বলতেই হয়, আমরা যদি ফেলুদার কথা বলি, তিনিও প্রায় বলতেন যে মগজাস্ত্র বুঝলে, মগজাস্ত্রই কিন্তু আমার যে কোনো কাজে অনেকটাই হেল্প করে। আমরা শার্লক হোমসের কথাও বলতে পারি, আর্থার কোনান ডয়েলের সেই বিশিষ্ট, এবং আমি বলতে চাই আমার সবচেয়ে প্রিয় গোয়েন্দা শার্লক হোমসকে আমি দেখেছি, ডক্টর ওয়াটসন তার সঙ্গে থাকতেন বটে, কিন্তু সবসময় তিনি মগজের উপরেই নির্ভর করতেন। তবে আমাদের অলোকেশ রয়ের কিন্তু একটু আগ্নেয়াস্ত্রও রয়েছে। কিন্তু আমাদের এবারের প্রশ্ন, ঠিক কোন বিষয়টিকে অলোকেশ রয় তার তদন্তের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে থাকেন? অপশন এ মগজাস্ত্র, অপশন বি আগ্নেয়াস্ত্র এবং অপশন সি ষড়যন্ত্র। সঠিক উত্তরটি পাঠিয়ে দিন আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর ছবি সহ ইমেইলের মাধ্যমে। আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। বিদায় নিচ্ছি আমি অরুণ কুমার বিশ্বাস, গোয়েন্দা লেখক। তবে বই পড়া সংক্রান্ত আপনাদের যে কোনো তথ্য কিংবা অভিজ্ঞতা জানাতে পারেন আমাদেরকে। আগামী পর্বে আবার দেখা হবে। সে নাগাদ সবাই ভালো থাকুন। চলুন আমরা সবাই মিলে বই পড়ি, পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই।